রাত 9:30। তপন আর রিমা ঘরে ঢুকলো। রাতে তিথি চাইনিজ করেছিল বাড়িতে, সেটাই খেয়ে দুজন দুজনের ঘরে শুয়ে পড়লো। অনেকদিন পর তপন এবং রিমা দুজনে খুব ভালো ঘুমালো। দুজনেরই বুকটা হালকা লাগছে। মস্ত বড় পাথর নেমে গেছে বুকের ওপর দিয়ে। সকাল 8টা, তিথির ডাকে তপনের ঘুম ভাঙলো। রিমা রিপোর্টটা আনতে যেতে হবে, তাই তপন বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। 10টার মধ্যে রিপোর্ট নিয়ে ফিরে এলো, কিন্তু মুখটা শুকনো হয়ে আছে তপনের। হয়তো ভয়ে। সে যাই হোক, বিকেল 4টায় ডক্টর মিশ্রর কাছে যেতে হবে। সেই মতো সবাই স্নান, তারপর খাওয়া দাওয়া করে মোটামুটি একটু রেস্ট নিয়েছে। বিকেল 4টায় রিপোর্ট হাতে ডক্টর মিশ্র চেম্বারে উপস্থিত হলো সবাই। ডক্টর রিমাকে দেখে একগাল হেসে বলল, এই যে লিটিল গার্ল, এখন কেমন আছো? রিমা বলল, ভালো আছি। কপালে চিন্তার ভাঁজ ফেলে ডক্টর বললেন, চোখে মুখে বেশ আনন্দের ছাপ। মনের কষ্ট দূর হয়েছে বুঝি? বলে টেবিলের পাশে চেয়ারের দিকে ইশারা করে বসতে বললেন। তারপর রিমার উত্তরে অপেক্ষা না করে আবার বললেন, কই রিপোর্টটা দেখি। তপন রিপোর্টটা এগিয়ে দিল, তারপর টেবিলে দুই হাতে ভর দিয়ে ডক্টরের সামনে ঝুঁকে চিন্তিত মুখে ডক্টরের দিকে তাকিয়ে আছে। মিনিট 2-3 তিনি চুপ করে রিপোর্টটা দেখে বললেন, ভয়ের কিছু নেই, তবে একটা সমস্যা আছে, যেটা আপনাদের বিস্তারিত জানতে গেলে ধৈর্য ধরে আমার কথা উত্তর দিতে হবে এবং শুনতে হবে। তিথি ঘাড় নেড়ে সায় দিলেন। ডক্টর মিশ্র তার কম্পাউন্ডারকে বলে আরো দুটো চেয়ার আনালেন। তিথি তখন তাতেই বসলো। ডক্টর সর্বপ্রথম তপনকে প্রশ্ন করলো, আচ্ছা, তুই ওই মেয়েটিকে কোথায় পেয়েছিলি? পতিতালয়ে? এমন একটা প্রশ্নের জন্য তপন অপ্রস্তুত ছিল। বলল, না, ওসব জায়গায় আমি যাইনি কখনো। তবে ওকে পেয়েছিলাম রাস্তায়, পুড়িয়ে। তপন কড়া চোখে ডক্টরের দিকে তাকিয়ে জবাব দিল, আপনার ট্রিটমেন্টের জন্য এসব জানা প্রয়োজন যখন ছিল, রিপোর্ট কেন করাতে বললেন? তপনের কথায় ডক্টরের রাগ মোটেও হলো না, বরং হো হো করে হেসে বলল, আরে ইয়াং ম্যান, রাগ করছো কেন? শোনো, রিমা আমার মেয়ের মতো, ও সুস্থ হোক এটাই আমি চাই। কিন্তু যেগুলো জিজ্ঞাসা করছি তার কারণ আছে বই কি। তপন চোখ নিচু করে বলল, ওকে আমি টাকার বিনিময়ে কিনেছিলাম। ডক্টর মিশ্র তপনকে থামিয়ে বলল, ব্যাস ব্যাস, আর বলতে হবে না। বুঝেছি কি ব্যাপার। তাই তো বলি, এরকম রেগার কেস আসে না বললেই চলে। রেগার কেস শুনে তপন কিছুটা ভয় পেয়ে বলল, মানে কি বলছেন, কঠিন রোগ কিছু? রিমা চুপ করে সব শুনছিল এতক্ষণ। তার আর কোনো কিছুতেই ভয় নেই। সে শান্ত গলায় ডাক্তারকে বলল, আপনি আমায় নিজের মেয়ের মতো বলে পরিচয় দিলেন যখন, আমার কি হয়েছে আমায় খুলে বলুন, আমি শুনতে প্রস্তুত। ডক্টর বললেন, শোনো মেয়ে, তোমার এইচআইভি ধরা পড়েছে। এটি একটি যৌন সংক্রমণ রোগ। কোনো মেয়ে যদি একাধিক সংখ্যক পুরুষের সঙ্গে যৌন সঙ্গম করে, তবে সে ক্ষেত্রে জীবাণু সংক্রমণ হতে পারে। এটি যে কোনো পুরুষ মানুষেরও হতে পারে, শুধু যে মেয়েদের হয় তা নয়। তবে এই রোগ সাধারণত যৌন সঙ্গমের মাধ্যমেই ছড়ায়। এইচআইভি কোনো ভয়ানক রোগ হয় না যদি সেটা সময়ের মধ্যে ধরা পড়ে। মানে এই জীবাণু সংক্রমণের 1 মাসের কিংবা 2 মাসের মধ্যে তার লক্ষণ দেখাতে শুরু করে। যেমন ধরো বমি বমি ভাব, মাথা ঘোরা, শরীর দুর্বল হয়ে যাওয়া, পেট ব্যথা, এইসব আর কি। অনেক ক্ষেত্রে বমি হয় মারাত্মক। আমাদের ভারতবর্ষে এরকম অনেক মেয়েরই এই রোগ ধরা পড়ে। সাধারণত যারা এই কাজের সঙ্গে লিপ্ত তাদের বেশি। তবে সময়ের ঊর্ধ্বে গেলে বা সঠিক ট্রিটমেন্ট না পেয়ে অনেক রোগী মারা যায়। তিথি ডক্টরের কথায় বাধা দিয়ে বললেন, হ্যাঁ ডক্টর, ওর তো বমি করা, মাথা ঘোরা এসব হচ্ছিল। তার সাথে শারীরিকভাবে ও খুব দুর্বল। ডক্টর চশমার ফাঁক দিয়ে তিথিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, ওই জন্যই যখন প্রেগনেন্সি নেগেটিভ পেলাম, কেন জানি না সন্দেহ হলো, তাই এই রিপোর্টটা করাতে দিয়েছিলাম। মনে মনে চাইছিলাম যাতে এটাও নেগেটিভ আসুক, কিন্তু সবই কপাল। তবে ভয়ের কিছু নেই, ওর সংক্রমণটা আমরা ধরতে পেরেছি, এবং সময়ের মধ্যে। আর কটা দিন পেরোলে এটা প্রায় 2 মাস কভার করে যেত। তো এই হলো রিমার রোগ। আশা করছি আমি রিমাকে সারিয়ে তুলতে পারবো। তখন ডক্টর মিশ্র হাত দুটো খপাত করে ধরে বিনয়ের সুরে বলল, আশা না ডক্টর, বলুন পারবেন। পারতেই হবে আপনাকে। ও ছাড়া আমার কেউ নেই আর। ডক্টর মিশ্র তপনের হাত দুটো ঝাঁকিয়ে বলল, আরে ইয়াং ম্যান, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। শুধু একটা কথা তোমায় কড়াভাবে জানিয়ে দিই যে, যতদিন রিমার ট্রিটমেন্ট চলবে তুমি নিজেকে কন্ট্রোল করবে। বিকজ রিমার সঙ্গে কোনো রকম ইন্টারকোর্স এখন করা চলবে না। তাতে তোমারও ক্ষতি হবে, সাথে রিমার।
তখন বুঝলো ডক্টর কি মিন করতে চাইছে, তাই বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। বলল, ওকে ডক্টর। তিথি বলল, সব বুঝলাম, কিন্তু এর ট্রিটমেন্ট কি হবে? আমি সব বুঝিয়ে দেব, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান আমায়। এখন যা যা মেডিসিন দেব সব যেন আজ থেকেই চালু হয়। তারপর রিমার দিকে তাকিয়ে বলল, মেয়ে বলে যখন ভেবেছি সুস্থ তো করবই। রিমার চোখ ভরে জল চলে এলো। অবাক হয়ে তাকিয়ে দেখলো ডক্টর মিশ্রকে, তারপর চেয়ার ছেড়ে উঠে গিয়ে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। ডক্টর মিশ্র বাধ্য অপ্রস্তুতে পড়ে গেলেন। বললেন, আরে আরে করছে কি মেয়ে? রিমা অস্পষ্ট স্বরে বলল, বাবাকে প্রণাম। ডক্টর মিশ্র যেন কিছুটা নিজেকে সামলে নিলেন, বললেন, বেশ বেশ, এখন তবে এসো। তারপর তিথির উদ্দেশ্যে বললেন, এই যে মিসেস সেন, এই মেয়েটিকে নিয়ে চেম্বারে আর আসতে হবে না। উইকে 3বার আমি ওকে বাড়িতে গিয়ে চেক করে আসবো। তপন নিজের অজান্তেই মনে মনে ডক্টর মিশ্রকে অনেক ধন্যবাদ দিল। রিমাকে নিয়ে ফিরে আসার পর তিথি আজ বাড়িতে KFC অর্ডার করেছিল। রিমার সেরকম কিছু হয়নি, এটা জেনে সবার মন খুব হালকা। তাই ছোট করে একটা সেলিব্রেশন করলো ওরা। রাত 12টা, তিথি ওর মেয়ের পাশে শুয়ে একটা গল্পের বই পড়ছে। ফোনটা বেজে উঠলো, দেখলো একটা আননোন ল্যান্ডলাইন নাম্বার। ফোনটা তুললো। হ্যালো, ওপারে একটা পুরুষ কণ্ঠ। ইজ দিস মিসেস তিথি সেন? এস স্পিকিং। ও, আমি ডক্টর মিশ্র কথা বলছি। সোজা হয়ে উঠে বসলো তিথি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন ডক্টর মিশ্র। সরি এত রাতে ডিস্টার্ব করলাম, কিন্তু কলটা করা খুব জরুরি ছিল। নো নো ডক্টর, একদম বিরক্ত হয়নি, আপনি বলুন। দেখুন, আজ চেম্বারে যা যা বলেছি তা সবই সত্যি, শুধু একটা জিনিস ছাড়া। মানেটা কি ডক্টর? কড়া গলায় তিথি বলল। আপনি উত্তেজিত হবেন না প্লিজ, আগে শুনুন। রিমার শরীরের ভাইরাসটা 2 মাসের বেশ খানিকটা বেশি হয়ে গেছে আছে। তাই রিমা শারীরিকভাবে অতিরিক্ত দুর্বল। কিন্তু সেটার সাথে আমি আপনাদের এটাও তখন বলেছিলাম, 2 মাসের বেশি হলে প্রাণ সংশয়ের একটা ভয় থাকে। সুতরাং রিমারও আছে, তবে মারাত্মক নয়। আমি চাইলে কথাগুলো তখন বলতে পারতাম, কিন্তু ওই দুটো ছেলের কথা ভেবে আমি বলিনি। মেয়েকে আজ অনেকটা স্বাভাবিক দেখাচ্ছিল, তাই ওদের মধ্যে আবারও এই নিয়ে কোনো ভয়ের সৃষ্টি হোক তা চাইনি। কিন্তু আপনি আমায় কেন বললেন না কাকা? আপনাকে চেম্বারে তখন আলাদা করে বললে ওরা সন্দেহ করতো, তাই সেই কারণেই। তাহলে উপায়? উপায় হলো আমি খুব চেষ্টা করব, কিন্তু আপনার সাহায্য লাগবে মিসেস সেন। সে তো আমি রাজি ডাক্তার। তাহলে ওদের বিয়ের ব্যবস্থা করুন। বাকিটা আমি ভাবছি। কাল সকালে একবার রিমাকে দেখার এক্সকিউজে আপনার বাড়ি যাব, তখন বলবো। মেয়ে যখন ভেবেছি তখন কথাটা অর্ধেক রেখেই ডক্টর মিশ্র চুপ করে গেলেন। সে বুঝলাম, কিন্তু বিয়ে এভাবে হঠাৎ? আচ্ছা কাল আসুন দেখছি। দুই পক্ষে ফোন কেটে দিল। তিথি 2 হাতে মুখ ঢেকে বসে পড়ল। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। তপনের যখন মেসোমশাইকে সব থেকে দরকার ছিল তখন তিনি মারা গেলেন। কিন্তু এবার ভগবান না করুক যদি আবারও কিছু। না, ভাবতে পারল না তিথি। অসময়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে কোনো রকমে রাতটুকু পার করার চেষ্টা করলো। পরের দিন সকাল 11টা নাগাদ ডক্টর মিশ্র এলেন। হাতে একটা বড় প্যাকেট, মিষ্টির প্যাকেট। তপন রিমা তখন দুজনেই দোতলায়। তিথি বাড়ি কাজের মেয়েকে দিয়ে খবর পাঠালো, ডক্টর মিশ্র এসেছেন। সুতরাং মিনিট 5-এর মধ্যে ওরা নেমে এলো। রিমার হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে বললেন, মেয়ের জন্য এনেছি। রিমা প্রণাম করে বলল, বসুন আপনি। তিথির মুখ গম্ভীর। সে জানে না এর পর মুহূর্তে কি হতে চলেছে, কি করে সামাল দেবে সব। ডক্টর মিশ্র সরাসরি তপনের দিকে প্রশ্ন ছুড়ল, এই যে ইয়াং ম্যান, আমার মেয়েকে বিয়ে কি করবে তো নাকি? কতদিন আর ওয়েটিং লিস্টে রাখবে? তপনের চোখ মুখ কেমন যেন বোকা বোকা হয়ে গেল। বলল, কি সব বলছেন এসব? আপনার মেয়ে মানে কি সব বলছেন? বুক চাওয়া করে বললেন, কেন, আমার ইমামাকে বিয়ে করবে না বুঝি? তিথি তখন সবাই হা হয়ে গেছে। কি সব বলছে লোকটা? রিমা কিন্তু সবটা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। ডক্টর মিশো সেটা লক্ষ্য করেই বললেন, আরে আমার মেয়ে বুঝতে পারলো আর তুমি বুঝলে না ইয়াং ম্যান? তিথি ডক্টর মিশোর দিকে তাকিয়ে সরাসরি বলল, কি বলতে চাইছেন বলুন তো আপনি? কিছু বুঝতে পারছি না আমি। ডক্টর মিশ্র এবার গলা ছেড়ে বললেন, আমি রিমার বিয়েটা নিজে দাঁড়িয়ে দিতে চাই তপনের সঙ্গে। আমার একটা ভাইজি ছিল মিসেস সেন। সেই কোন বয়সে কার অ্যাক্সিডেন্টে মারা যায়।
আমি বিয়ে কিয়ে করিনি, তাই ওই ছিল আমার প্রাণ, আমার মেয়ে। দাদা বৌদি ওকে আমার উপর নির্ভর করে ছেড়ে দিয়েছিল, কিন্তু আগলাতে পারিনি। কার অ্যাক্সিডেন্টে পিহু চলে গেল। তাই যেদিন রিমাকে দেখলাম বুকটা ভরে গিয়েছিল। মনে হলো পিহু থাকলে এরকমই বয়স হতো ওর। এত শান্ত সুন্দর মুখ ছিল ওর, যা রিমার মধ্যেও আছে। নিজেকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। রিমার মধ্যে আমি পিহুকে পাই। তাই আমি চাই রিমাকে আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যেতে। বাপের ঘর থেকে বর যেমন মেয়েকে বিয়ে করে নিয়ে শ্বশুর বাড়ি যায়, সেরকমটাই আমি চাই। যা পিহুকে দিতে পারিনি তা রিমাকে দিতে চাই। এমনি কি মিসেস সেন, আপনি যদি রাজি থাকেন তবে আমি কন্যা দানটাও করব। ইয়াংম্যান গাড়ি চড়ে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে। যা খরচ সব আমি নিজে হাতে করতে চাই। একজন বাবা যা করে থাকে, আমার পিহুকে যেমন তার বোন নিয়ে যেত সেরকম। তাছাড়া একা একা ভালো লাগছে না। বাবা মেয়ে না হয় কটা দিন একসঙ্গে কাটাবো। ডক্টর মিশোর কথা শুনে সবাই থ মেরে গেছে। শুধু রিমা নীরবে অঝরে কাঁদছে। তিথি বলল, এটা পসিবল? রিমা তুই যাবি? রিমা এক কথায় ঘাড় নাড়ল। সে কিছুতে বাবার আদর ছাড়তে পারবে না, কারণ সে কখনো বোঝেনি যে বাবা কি। নিজের বাবা তাকে বিক্রি করে বাড়ি থেকে বের করে দিল, আর একজন জেচে তাকে বাবার পরিচয়ে নিজের ঘরে তুলতে চাইছে। এত কিছু শোনার পর তপন বলল, রিমা যাবে ডক্টর মিশ্র, আপনি নিয়ে যান। ডক্টর মিশ্র আনন্দে চিৎকার করে উঠল, ও গড, থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। তিথি তপনকে বলল, ভেবে বলছিস তো? তপন আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ ভেবেই বলছি। একটা মেয়ে তার বাবার ভালোবাসা পায়নি, আর একজন বাবা তার মেয়েকে হারিয়েছে। ভগবান যদি নিজে থেকে তাদের জীবনে একটা সুযোগ করে দিয়ে থাকে, তবে আমি আটকানোর কে? আমি মন থেকে চাইছি যে রিমা তার বাবা ফিরে পাক, আর একজন বাবা তার মেয়েকে ফিরে পাক। তাছাড়াও রিমা ওনার কাছে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আমি আর তুই না হয় দেখা করে আসবো। তারপর ডক্টর দিকে তাকিয়ে বলল, ডক্টর কবে নিয়ে যেতে চান? ডক্টর উত্তেজিত হয়ে বলল, কাল সকালেই নিয়ে যাব। আজ এখানেই থাক। আর মিসেস সেন, বিয়ের ডেট ফিক্স আমার বাড়িতে হবে। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার কাছে। তিথি চুপ করে শুধু ঘাড় নেড়ে ইতিবাচক সম্মতি দিল। তারপর বলল, ডক্টর মিশ্র, যা চাইছেন করুন, আমার আপত্তি নেই। কিন্তু আপনি। তপন বাধা দিয়ে বলল, কোনো কিন্তু নয় দিদি, যেটা হচ্ছে হতে দে। ডক্টর মিশ্র হঠাৎ তপনকে আর রিমাকে বলে বসল, বেশ, তবে ওই কথাই থাকলো। এখন তোমরা যাও, নিজেদের ঘরে যাও। রিমা রেস্ট নাও। আমি মিসেস সেনের সঙ্গে একটু কথা বলি তোমাদের বিয়ে নিয়ে। তপন আর রিমা ডক্টর মিশ্রকে নমস্কার জানিয়ে চলে গেল। তিথি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বলল, আপনি আসলে কি বলতে চাইছেন বলুন তো? রিমার অবস্থা কেমন তা তো আপনি ভালোভাবে জানেন। তার মধ্যে বিয়ে এসব করে যদি খারাপ কোনো ঘটনা ঘটে, আমার ভাইটা মরে যাবে ডক্টর মিশ্র। দেখুন মিসেস সেন, রিমার যদি কিছু হয় তাহলে আপনার ভাই এমনিও কি ঠিক থাকবে? কারণ সে যদি রিমাকে সত্যি ভালোবাসে, তবে সে বিয়ে হোক বা না হোক, আপনার ভাই শরীরে না হলে মনে মনে মরে যাবে। তাই বিয়ে হওয়া বা না হওয়ার কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এখন যদি বলেন আপনার ভাইয়ের গায়ে বিয়ের তকমাটা লাগাতে চাইছেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভাবুন তো, ওরা একে অপরকে এত ভালোবাসে। জীবন সবাইকে সুযোগ দেই না, রিমাকে দিয়েছে। সেখানে আমাদের গুরুজনদের কি কর্তব্য ওদের পাশে থাকার? রিমার কিছু হোক বা না হোক, আমি চাই বিয়ে করে সংসার করার স্বাদ রিমা বুঝুক। এইটুকু প্রাপ্তি বা সম্মান ওর পাওয়া উচিত। ডক্টর মিশ্রর কথা তিথির মনকে নাড়া দিয়েছে। সত্যি তো, যে মেয়েটা কোনোদিন এই জগৎ থেকে মুক্তি পাওয়ার আশা করেনি, সেই মেয়েটার জন্য এতটুকু কি করা যায় না? নিশ্চয় যাই। আজ সত্যি যদি রিমার ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে অত্যন্ত এটা জানবে যে মেয়েটা শেষ সময়টুকু তার যোগ্য সম্মান পেয়েছে। সমস্ত বিবেচনা করে ডক্টর মিশ্রকে তিথি বলল, আচ্ছা বেশ, কিন্তু ডক্টর, রিমা যেন সুস্থ হয়। আমি চাই আমার বোনটা সুস্থ হয়ে আপনার বাড়ি থেকে ফিরুক। কথা দিন আমায়।
আচ্ছা বেশ, কথা দিচ্ছি আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। পরের দিন ডক্টর রিমাকে নিয়ে চলে গেল। সেও যেন এক প্রাসাদ। সাথে সাথে রিমা তপনের বিয়ের ডেটটাও ঠিক হয়ে গেল। আগামী 17 শ্রাবণ তাদের বিয়ে ঠিক হবে। আর 2 মাস বাকি বিয়ে। সুতরাং বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে জোর কদমে। রিমা আর তপনের এরকম পরিণতি হবে দেখে তিথির মনে যেমন খুশি ছিল, তেমনটা ভয়ও পাচ্ছিল। কারণ রিমা আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে। ডক্টর মিশ্র অসম্ভব পরিমাণে রিমাকে আদরে যত্নে রেখে ট্রিটমেন্ট করছেন। তবুও কেন যে রোগা হয়ে যাচ্ছে জানি না। এখন ডক্টর মিশ্রর বাড়িতে তপন অবাধ যাতায়াত করে। সেদিন যখন তপন রিমার সঙ্গে দেখা করতে গেল, রিমা ঘুমাচ্ছিল। তপন তাকে ডাকলো। চোখ খুলতে একদলা জুঁই ফুলের মালা সে রিমাকে উপহার দিল। জুঁই ফুলের গন্ধে ঘরটা যেন এক এমন মায়াময় হয়ে উঠল। রিমা তপনের কপালে চুমু দিয়ে বলল, আর কটা দিন মাত্র, তারপর আমাদের বিয়ে দাদা বাবু। তপন রিমার গালে নাক ঘুষতে ঘুষতে বলল, হুম, কিন্তু ফুলসজ্জাটা? রিমা লজ্জায় সরে গিয়ে বলল, ধ্যাত, খালি ওই কথা। তপন হো হো করে হেসে রিমার কোমরটা টেনে নিজের কাছে এনে বলল, ও ম্যাডাম আবার লজ্জা পায়? তা বলবো না। বিয়ে হবে, তারপর এক ঘরে শোবো, কিন্তু কিছু করতে পারবো না। এ কেমন নাইনসাফি বলো তো? তারপর গলা নামিয়ে রিমা কানের কাছে বলল, আসলে তোমার ডাক্তার বাবাটাই যত নষ্টের গোড়া। কি ভেবেছো বুঝি না, যাতে আমি কিছু করতে না পারি? ওই জন্যই তো তোমায় মেয়ে বলে আমার থেকে দূরে করে এনে এখানে রাখলো। রিমা ঠুনকো রাগ দেখিয়ে বলল, তবে তুমিও চাও আমি মরে যাই, সুস্থ হই না? রিমা মুখ চেপে ধরল তপন। খবরদার রিমা, এসব বলবে না। ডক্টর বাবুকে আমি অনেক সম্মান করি। আমি ঠাট্টা করে এসব বলছিলাম। মানে এই নয় যে আমি মন থেকে বলছি। উনি না থাকলে আমি তোমায় এমন করে পেতাম না। উনি তোমার বাবা, মানে আমারও বাবা রিমা। তাই আমি যাই বলি তুমি এরকম কথা কখনো মুখে আনবে না, কখনো আনবে না। রিমা তপনের মাথা নিজের বুকে টেনে নিল। তারপর বলল, তোমাদের সবার এত ভালোবাসা ফেলে কি আমি মরতে পারি বলো? কোথাও যাব না তোমাদের ছেড়ে, দেখো। ভুলকে ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন। আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।